বৃষ্টি কমে আসায় দেশের নদ নদীর পানিও কমতে শুরু করেছে। ফলে আগামী কয়েক দিনের বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেছে আবহাওয়া বিভাগ ও বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের 11 জেলার 50 লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। মারা গেছেন 18 জন। বন্যায় এখন পর্যন্ত 80 লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন। বন্যা কবলিতদের উদ্ধার কাজ, ত্রাণ ও চিকিৎসার জন্য প্রশাসন ছাড়াও সেনা ও নৌবাহিনী কাজ করছে। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিক্ষার্থী সহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ। বন্যা এলাকায় ৩,৫২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ওইসব আশ্রয় কেন্দ্রে প্রায় ৩ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। দেশের 9টি নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির হার অব্যাহত থাকায় এবং পরবর্তী অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সিম্পলওয়ের 16টি গেট 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। সকাল 8:10 এই বাঁধ খুলে দেওয়া হয়। শনিবার রাতে গেট খোলার কথা থাকলেও খোলা হয়নি। তবে পানির লেভেল বিপদসীমার উপরে চলে যাওয়ায় সকাল 8:10 গেট খুলে দেওয়া হয়েছে, যা থেকে প্রতি সেকেন্ডে 9,000 কিউসেক পানি নিষ্কাশন করবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে। দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচির তৃতীয় দিনে শুধু বুথ থেকে 2,25,47,470 টাকা সংগ্রহ করা হয়েছে। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। আজ চলছে ত্রাণ সংগ্রহ কর্মসূচি। টিএসসি প্রধান গেটে কয়েকটি টেবিল বসিয়ে অস্থায়ী বুথ তৈরি করা হয়েছে। সেখানে ত্রাণ সামগ্রী ও অর্থ সহায়তা গ্রহণ করছে শত শত শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী। গত বৃহস্পতিবার বর্ণাঢ্যদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কমপক্ষে 1000 থেকে 1200 আমরা খাবার এবং পানীয় এবং অন্যান্য আমরা ট্রাকে কাপড় আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এরকম 50টি ট্রাক আমরা প্রথমত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এগুলোতে আমরা ডিরেক্টলি ট্রাক পাঠিয়েছি। আজকে এখনো পর্যন্ত যতটুকু গোনা হয়েছে সেই ক্যাশ টাকাটা হচ্ছে 1,86,48,000 টাকা। ঢাকাবাসী সহ বিভিন্ন কোম্পানির যারা আছেন এইসব ব্যাপারে যারা কাজ করছেন তাদেরকে অনুরোধ জানাবো আমাদেরকে বেশি বেশি ত্রিপাল সংগ্রহ দিন। ত্রিপাল আমাদের খুবই জরুরি এবং তাঁবু, ত্রিপাল, তাঁবু, পাটি এটি আমাদের জন্য অতীব জরুরি। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর আজ থেকে চালু হলো মেট্রো রেল। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পথে মেট্রো রেল চলাচল শুরু হলো। তবে মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশনে আপাতত মেট্রো রেল থামবে না এবং যাত্রী সেবা কার্যক্রম বন্ধ থাকবে। সকাল 7:10 এবং 7:20 উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে 2টি ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনগুলো শুধু এমআরটি পাস ব্যবহারকারীরা চলাচল করতে পেরেছে। 7:20 থেকে ক্রয় করা যাচ্ছে সিঙ্গেল জার্নি টিকিট। রাত 8:50 পর্যন্ত কেনা যাবে এই টিকিট। একই সাথে এমআরটি পাস ক্রয় এবং এমআরটি পাস টপ আপ করা যাবে। মেট্রো রেল পুনরায় চালু হওয়ায় নগর জীবনের স্বস্তি ফিরেছে। নারায়ণগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী এবং গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। মধ্যরাতে তাকে শান্তিনগর থেকে আটক করা হয়। গত 21 আগস্ট নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে রূপগঞ্জে গুলিবিদ্ধ হয়ে মারা যায় স্কুল ছাত্র রোমান মিয়া। এ ঘটনায় নিহতের খালা বাদী হয়ে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে সহ 45 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামার 60 জনকে আসামি করে মামলা দায়ের করেন।
আইডিয়াল কলেজে প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আর সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি আরও 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। এছাড়া আসম ফিরোজের 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এর আগে সন্ধ্যা 7টার দিকে সালমান এফ রহমান, আনিসুল হক ও জিয়াউল আহসান, দীপুমণি ও আসম ফিরোজকে আদালতে আনা হয়। বিরুদ্ধে প্রাথমিক তথ্য প্রমাণ পেয়েছেন এবং আসামিদের ইন্ধন এবং ষড়যন্ত্রে যে পুলিশ গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে তারও প্রাথমিক তিনি তথ্য প্রমাণ পেয়েছেন এবং আরও তথ্য জানার জন্য, আরও জিজ্ঞাসাবাদ করার জন্য কারা এই হত্যার সঙ্গে জড়িত আর কারা কারা এই হত্যাকে ইন্ধন দিয়েছে, মদত দিয়েছে, তাদেরকে বের করার জন্য তাদের 10 দিনের রিমান্ডের প্রয়োজন। এই স্কুল ছাত্র এবং কলেজ ছাত্র তাদেরকে হত্যা করে তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেন এবং তাদেরকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে এবং প্রসিকিউশনের বক্তব্য শুনে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। কোটা সংস্কার আন্দোলনে এক চোখ হারিয়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের দরিদ্র মাছ বিক্রেতার সন্তান সিরাজুল ইসলাম। গায়ে বয়ে বেড়াচ্ছে রাবার বুলেটের বহু স্প্লিটার। এক চোখে পৃথিবী দেখার পাশাপাশি স্বপ্ন দেখছেন বৈষম্যহীন একটি বাংলাদেশের। শাহজাদপুর প্রতিনিধি জাকারিয়া মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতনের আগের দিন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সামনে কর্মসূচি পালনের সময় পুলিশের গুলিতে আহত হয় সিরাজুল। পুলিশের ছোড়া রাবার বুলেটের স্প্রিন্টার সারা গায়ের পাশাপাশি লাগে বাম চোখেও। ঢাকা থেকে চোখের চিকিৎসা করালেও এক প্রকার অন্ধই সিরাজুলের বাম চোখ। সন্তানের এমন অবস্থায় পাগল প্রায় তার বাবা মা। জানি চলার মতো তৌহিদ করে দেয়, হেরা জানি শিক্ষিত বেটা, আমি কিছু চাই না, আমার বেটাটা জানি কর্ম করে আইনা আমার পাশে দাঁড়াইতে পারে, জান্নাতবাসী করে। আর যারা অসুস্থ আছে আপনাদের মাধ্যমে বলি সবার জন্য দোয়া করেন, তারা জানি সুস্থ হয়ে সবাই জানি যার বাবার পাশে দাঁড়াইতে পারে। শরীরে অসংখ্য ক্ষতচিহ্ন থাকলেও অভিযোগ অনুযোগ নেই সিরাজুলের। সান্ত্বনা একটাই, চোখের বিনিময়ে দেশে এসেছে নতুন স্বাধীনতা। আমাদের উপর অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশ গুলি ছাড়ার পরে আমার সাবধানতায় ছিলাম, কিন্তু থানার ভিতর থেকে গুলি করে আমার শরীরে লাগার পরে চোখে লাগার পরে আমি ওখানে পড়ে যাই। তখন আমার আরো অন্য সকল আন্দোলনের সহকারী ভাইয়েরা আমাকে নিয়ে হসপিটালে যায়। নিজেদের বিসর্জন দেওয়া এই তরুণদের প্রত্যাশা ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কেউ বৈষম্যের শিকার না হয়। ইলিয়াস কমল, মাই টিভি। ভাইরাসজনিত জুনোটিক রোগ মাঙ্কিপক্স 1958 সালে ডেনমার্কের একটি ল্যাবে বানরের দেহে সর্বপ্রথম শনাক্ত হয় এই রোগ। প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকার 11টি দেশে মাঙ্কিপক্স দেখা দিলেও বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা, সিঙ্গাপুর সহ অনেক দেশে এই রোগের প্রাদুর্ভাব ছড়িয়েছে। তবে মানব দেহে কেন মিলছে এমপক্স? আমেনা হিরাকের সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিশ্বজুড়ে প্রাণীবাহিত রোগ মাঙ্কিপক্স এখন আরেক আতঙ্কের নাম। জনস্বাস্থ্যে তাই জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রায় 116টি দেশে মিলেছে মাঙ্কিপক্স বা এমপক্সের অস্তিত্ব। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল মতে 2022 সালের শুরু থেকে গত জুলাই মাসের শেষ পর্যন্ত সারা বিশ্বের 116টি দেশে মাঙ্কিপক্সের 99,176 জন রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন 208 জন। অপরদিকে 2024 সালে আফ্রিকান সিডিসি জানিয়েছে 14,719 জন সন্দেহভাজন এবং 2,822 জনের দেহে এমপক্স শনাক্ত হয়েছে। এদের মধ্যে প্রাণ গেছে 517 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার তথ্য মতে এমপক্সে আক্রান্ত বানর থেকে ইঁদুর, কাঠবিড়ালি, খরগোশ সহ পোষা প্রাণীর মাধ্যমে এই রোগ ছড়াতে পারে মানবদেহে। তবে মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়ায় এমপক্স।
মাঙ্কিপক্স নিয়ে বিস্তারিত তথ্য অনেকেই না জানায় এই রোগ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসক আয়েশা আক্তার। এটা একটা ভাইরাস জনিত রোগ এবং এটা এমন না যে রিসেন্টলি পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু 2022 সালে কিন্তু একবার সতর্কতা জারি করেছিল WHO এবং 23 সালে সেটা কিন্তু উঠে নিয়েছিল। আবার 24 সালে কিন্তু এখন জানেন যে অ্যালার্ট জারি করেছে এবং সারা বিশ্বের জন্য। এটা মেনলি আসলে আফ্রিকার দেশগুলোতে, ইউরোপ কান্ট্রিগুলোতে আসলে বেশি পাওয়া যাচ্ছে, যদিও এখনও পর্যন্ত বাংলাদেশে কিন্তু পাওয়া যায়নি। তারপরেও কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার মধ্যে প্রতিটা হাসপাতাল, জেলা উপজেলা পর্যায়ে কিন্তু আমরা প্রস্তুত আছি। শরীরে ভাইরাস প্রবেশের পর সপ্তাহখানেকের মধ্যেই এমপক্সের নানা লক্ষণ প্রকাশ পায় মানবদেহে। যদি মনে করে তার সিমটম যদি এরকম উপসর্গ দেখা দেয় যে মাথা ব্যথা করছে অথবা জ্বর আসছে অথবা কোনো লিফ নোড ফুলে যাচ্ছে অথবা তার র্যাশ দেখা যাচ্ছে, সেক্ষেত্রে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারবে। সবাইকে বলো আতঙ্কিত হবেন না, সতর্ক হবেন, সচেতন হবেন যাতে এই রোগটা কারোর মধ্যে ছড়িয়ে না পড়ে। এমপক্স নিয়ে আতঙ্কিত না হয়ে লক্ষণ থাকলেই দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে যোগাযোগের পরামর্শ দেন ডক্টর আয়েশা আক্তার। বাইরে থেকে আগত কোনো ব্যক্তি যদি শরীরে এরকম জ্বর দেখা দেয় অথবা কোনো ধরনের র্যাশ দেখা দেয় অথবা মাথা ব্যথা, এই টাইপের লক্ষণগুলো দেখা গেলে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নেয়। সেক্ষেত্রে হটলাইনের সেবাগুলো কিন্তু আমাদের আছে, স্বাস্থ্য অধিদপ্তরে 16263 IDC এর নাম্বারগুলো আছে, দেওয়া আছে বিভিন্ন জায়গায়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ঢাকার ধামরাইয়ের শৈলান গ্রামে শনিবার শৈলান প্রবীণ নিবাস পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফজল কবির খান। পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, গ্রামাঞ্চলে লোডশেডিং কমিয়ে আনতে উদ্যোগ নেওয়া হবে। এ সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত, আহত শিক্ষার্থী ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় আলোচনা সভা, কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভুলতা ইউনিয়ন শ্রমিক দলের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানার বিএনপির সহ সভাপতি আব্দুল জলিল। সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি কাজী শাহ আলম কনক সহ উপজেলা শ্রমিক দলের অন্যান্য নেতাকর্মীরা। দেশের অন্যতম সেচ প্রকল্প চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা ধনাগোদা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত কাজ করছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টির কারণে বাঁধের বহু অংশে ফাটল ও বিভিন্ন স্থানে ধসে পড়ে। মতলব সেতু থেকে শুরু করে মোহনপুর পর্যন্ত বাঁধে প্রায় 30 কিলোমিটার অংশে অসংখ্য গর্ত ও ফাটল দেখা গেছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এর মেঘনা ধনাগোদা সেচ প্রকল্প কর্তৃপক্ষকে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতের সঙ্গে পানির ন্যায্য হিস্সার চুক্তি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পানির মোট ন্যায্য হিস্সা বাংলাদেশের প্রাপ্য। আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্সা দিতে হবে। শনিবার লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেওয়া বন্যা কবলিত ভুক্তভোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপির উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে শাড়ি ও ভুক্তভোগী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ অন্যান্যরা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, অতিবৃষ্টি দেশে হলেও এমন বন্যা আগে কখনো দেখা যায়নি। পাহাড়ি ঢল বা বিভিন্ন কারণে যে বন্যা হয়েছে তা অভাবনীয়। এই সমস্যা মোকাবেলায় ছাত্র জনতায় এগিয়ে এসেছে। শনিবার কুমিল্লার 14 গ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে তিনি 14 গ্রাম উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সরকারি ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। যেটা বন্যা কবলিত অঞ্চল, যেখানে অন্য সময় সহজেই নেওয়া যায়, নৌকা পাওয়া যায়, বোট পাওয়া যায়, লঞ্চ পাওয়া যায়, এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু অনেক বিলম্ব হচ্ছে এই কারণে যে দূর দূরান্ত থেকে এগুলো আনতে হচ্ছে। তো সেটা মোকাবেলা করার জন্য আমরা সচেষ্ট হয়েছি।
মাদারীপুরের কালকিনিতে শান্তির সপক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা, গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশকুর রহমান মাসুক। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিজানুর রহমান ব্যাপারী সহ অন্যান্যরা। দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের কাটা পড়ে আব্দুল্লাহ আল ফাহিম নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রাতে পার্বতীপুর ফুলবাড়ি রেল পথের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আবাসিক গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সাতক্ষীরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ও দোকানের সামনে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। শনিবার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শুরু করে এই কার্যক্রম চলে পুরো শহরে। এ সময় শিক্ষার্থীরা ব্যবসায়ীদের পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন মাসুম বিল্লাহ, মাহফুজ আহমেদ সহ আরও অনেকে। দিনাজপুরের ফুলবাড়িতে পরিবেশ ভারসাম্য রক্ষায় মাই টিভির পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্প এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। উপজেলার আলাদিপুর ইউনিয়ন বাসুদেবপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় গাছের চারা রোপণ ও বিতরণ করেন মাই টিভি প্রতিনিধি ও ফুলবাড়ি থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টো। ইউনিয়ন পরিষদ সদস্য মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। সিলেটের তামাবিলে সিন্ডিকেট ব্যবসায়ী কমিটির অপসারণ করে আওয়ামী সন্ত্রাস ও তার মদতপুষ্ট চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের দ্রুত গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তামাবিল স্থলবন্দরের মূল ফটকের সামনে দীর্ঘ সারিতে মানববন্ধন করেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল মাসুমের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজের শিক্ষার্থী আবু তাইব, ফয়জুল্লাহ সহ আরও অনেকে। ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স সহ গণমাধ্যমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে যশোহরের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেস ক্লাব চত্বরে জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক আয়োজিত সমাবেশে বক্তারা অবিলম্বে মিডিয়া সহ সকল মিডিয়ার হামলাকারীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান। শেখ হাসিনা ও তার দোসর কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কুষ্টিয়ার মিরপুরের সমাবেশ করেছেন বিএনপি। শনিবার উপজেলার ছত্রগাছা এলাকায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। এ সময় মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, সমস্ত ব্যাংকগুলোকে চুরি ডাকাতি করে বিধ্বস্ত করে দেওয়া হয়েছে ও আর্থিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শনিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে ভানুগাছ বাজারে উপজেলা জামায়াত আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ কামরুল ইসলামের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ অন্যান্যরা।
আশুলিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম ও নবীদ মিয়ার সহ অন্তত 16টি ঝুটের গোডাউনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের 7 ইউনিটের প্রায় 4 ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। শনিবার রাত 10:30টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী নিশ্চিত করে বলেন, রাত 2টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার দিনব্যাপী রংপুর মেডিকেল কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী 6টি গ্রুপে বিভক্ত হয়ে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। রংপুর মেডিকেল কলেজ মাঠে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শাহ মোহাম্মদ সারোয়ার জাহান সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার হিসেবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/বিডি নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।